আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমাদের সাথে অনেকগুলো সাজেশন নিয়ে আলোচনা করেছি। আজকের সাজেশন ক্লাসে আমি আইসিটি নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই জানি যে আইসিটি 100 নম্বরের পরীক্ষা হবে, শুধুমাত্র একটি পরীক্ষা হবে, আর অন্যান্য বিষয় 200 নম্বরের পরীক্ষা হবে। আইসিটিতে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে আমাদের 50 নম্বর থাকবে সৃজনশীল প্রশ্নে, 25 নম্বর থাকবে এমসিকিউতে, আর 25 থাকবে প্র্যাকটিক্যালে। সাধারণত আমরা 25-এ 25 প্র্যাকটিক্যালে পেয়ে থাকি। প্রতিটা কলেজের টিচারই 25-এ 25 দিয়ে থাকেন, শুধুমাত্র তার ইনস্ট্রাকশন অনুযায়ী কিছু কাজ করতে হবে আর কি। তাহলে আমাদের 80 পেতে আর লাগে 55। সেই 55-র জন্য যদি আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায় শুধু একটা পার্ট শিখবো। প্রথম পার্টটা সংখ্যা পদ্ধতি। আমরা সেখানে ডিজিটাল ডিভাইস যেটা আছে সেটা আমরা চেষ্টা করব না শিখার জন্য। যারা পারি না তারা যাতে ওই পার্টটা না শিখে, যারা পারি তারা শিখবো। একেবারে বলছি না যে শিখবো না, তবে চ্যাপ্টার 3 থেকে যদি আমি শুধু সংখ্যা পদ্ধতি শিখি তাহলে একটি সৃজনশীল আমি কমন পাবো, আর চ্যাপ্টার 4 থেকে এইচটিএমএল একটি প্রশ্ন কমন পাবো। আমার দুটি হয়ে গেল। আর প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় যদি সমাপ্ত করতে পারি তাহলে আমার প্রশ্ন হবে আরো 3টি, অর্থাৎ আমার 5টি প্রশ্ন কিন্তু কমন হয়ে গেল। এখন যে থিওরি, আমি যে 3টি প্রশ্নর উত্তর দিয়ে থাকবো প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে, সেখানে আমার প্রশ্নগুলো যদি ঠিক থাকে আমি সেখান থেকে প্রত্যেকটি সৃজনশীলে 8 করে পাবো, অর্থাৎ 3 × 8 = 24। তারপর আমি যদি সংখ্যা পদ্ধতি আর এস্টিমেলটা খুব ভালোভাবে দিতে পারি, এখানে 10 10 আমার 20 চলে আসবে। তার মানে 24 আর 20 44। আর ওখানে আমার প্র্যাকটিক্যালি আমি 25, অর্থাৎ আমার কিন্তু 69 নম্বর কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এমসিকিউতে আদৌ কি আমার বেশি জোর দেওয়া লাগবে? না। প্রথম অধ্যায়, দ্বিতীয় আর তৃতীয় আমি যেই অধ্যায়গুলোর কথা বলেছি, যেই পার্টগুলোর কথা বলেছি, এগুলো যদি একটু ভালো করে দেখি, এখানেই কম করে আমি 15-20টা এমসিকিউ মিলাতে পারবো। আমার যদি 15টা এমসিকিউ হয় তারপর কিন্তু 84 নম্বর। আমার কিন্তু এক্সট্রা যে পঞ্চম চ্যাপ্টারটা সেটার উপর কিন্তু আমার প্রেসার ফেলতে হচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে দেখব, দ্বিতীয় অধ্যায়টা খুব ভালোভাবে দেখব, মানে প্রথম আর দ্বিতীয় অধ্যায়ে কোনো কিছু আমরা বাদ দিব না, সিকিউ হোক এমসিকিউ হোক। তৃতীয় অধ্যায় শুধু প্রথম অংশটা দেখব, সংখ্যা পদ্ধতি। আর চতুর্থ অধ্যায় আমরা এইচটিএমএলটা দেখব। আশা করি আমি যেভাবে বলেছি যদি এভাবে আমরা করতে পারি তাহলে 80 থেকে 90 নাম্বার আমাদের অনায়াসে চলে আসবে। তো আমি প্রথম আর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি না, আমি শুধুমাত্র চ্যাপ্টার 3 প্রথম পার্ট সংখ্যা পদ্ধতি আর চ্যাপ্টার 4 এসটিএমএল সাজেশনটা নিয়ে আলোচনা করছি। তো চ্যাপ্টার 3 প্রথম পার্ট নিয়ে আমি যেটা আলোচনা করব, সেখানে সংখ্যা পদ্ধতি কি বলা আছে, আমি কিভাবে জিনিসগুলো সাজিয়েছি। যে এখানে একটা 1 নম্বর প্রশ্নে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের বেসমেন্ট হচ্ছে 2, অর্থাৎ এটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটাকে আমার দশমিকে কনভার্ট করতে হবে, অক্টালে কনভার্ট করতে হবে, হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। অর্থাৎ আমাকে কনভার্ট করা শিখতে হবে যে আমি এক্স্যাক্টলি যে আমার কনভার্টের বিষয়গুলো আমার ক্লিয়ার কিনা। আমরা কিন্তু এই ডেসিমাল বলো, বাইনারি বলো, হেক্সাডেসিমাল বলো, অক্টাল বলো, ডেসিমাল মানে হচ্ছে দশমিক,
অর্থাৎ এই চারটা যে সংখ্যা পদ্ধতি আছে, এখানে যে আমাদের যদি কোনো সংখ্যা পদ্ধতি যদি ভিতরে যদি দশমিক চিহ্নটা না থাকে, আমরা চাইলে সেটা কিন্তু ক্যালকুলেটরে করতে পারবো, সেটা এমসিকিউর জন্য আমাদের অনেকটা হেল্প করবে। কিন্তু পরীক্ষার হলে যদি দশমিক চিহ্নটা না থাকে, আমি ক্যালকুলেটরে সেটা দেখিয়ে আমি কি করব, যে আমার অ্যান্সারটা আসলে ঠিক আছে কিনা আমি যাচাই করে নিতে পারবো। কিন্তু যদি দশমিক চিহ্নটা থাকে, তাহলে কিন্তু তোমার আর ক্যালকুলেটরে সেটা করা সম্ভব হবে না। অর্থাৎ প্রথম প্রশ্নটি বলা হয়েছে যে বাইনারি থেকে দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে দশমিক থেকে অর্থাৎ ডেসিমাল থেকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সংখ্যা পরিবর্তন করো। এর পরের সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল থেকে বাইনারি, দশমিক, হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন করো। 4 নম্বর প্রশ্নটি বলা হয়েছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, দশমিক, অক্টাল সংখ্যায় পরিবর্তন করো। তাহলে এই 4টি প্রশ্নের মাধ্যমে আমি প্রত্যেকটা বেসমেন্টকে 3টা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা যদি এক্সচেঞ্জ করি তাহলে 12টা আমার এক্সচেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের এই যে আমি 1 থেকে 4 পর্যন্ত যেগুলো দিয়েছি, এটা যদি আমরা ভালোভাবে সলভ করতে পারি, তাহলে আশা রাখবো যে কোনো ধরনের প্রশ্ন অর্থাৎ সংখ্যা পদ্ধতি যদি কনভার্ট করতে বলে, আমরা ইজিলি সেটা কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। 5 নাম্বার প্রশ্নে বাইনারি যোগের ক্ষেত্রে বলা হয়েছে, আমি বাইনারি যোগ 3টা দিয়েছি। এখানে প্রথমটার মধ্যে ভিতরে দশমিক চিহ্ন নাই, অর্থাৎ এটা চাইলে আমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো। ক্যালকুলেটর ছাড়াও আমাদের যে নিয়ম আছে, একের সাথে শূন্য যোগ করলে 1 থাকে, এই নিয়ম অনুযায়ী আমরা করতে পারি, ক্যারি বিট থাকে। খ নাম্বারে আমাদের দশমিক চিহ্ন আছে, এই ক্ষেত্রে আমাদেরকে দশমিক চিহ্নের আগের অংশটা একভাবে করতে হবে, দশমিক চিহ্নের পরের অংশটা আরেকভাবে করতে হবে। সেম ভাবে গ নাম্বারটা দশমিক চিহ্নের পরে যে সংখ্যাগুলো মানে ডিজিট গুলো, সেগুলো একটু আমি বাড়িয়ে দিয়েছি। এরপরে হচ্ছে বাইনারি বিয়োগ, সেম পন্থায় বাইনারি যোগটা আমরা যেভাবে করব, সেম পন্থায় আমরা বাইনারি বিয়োগটাও একইভাবে করব। যেখানে আমাদের দশমিক চিহ্নটা নাই, সেখানে কিন্তু আমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে সেটা যাচাই করতে পারি। কিন্তু যেখানে আমার দশমিক চিহ্নটা আছে, সেখানে ক্যালকুলেটর ইউজ করতে হবে খুবই টেকনিক্যাল ভাবে। যারা পারবো তারা তো ক্যালকুলেটর ইউজ করে টেকনিক্যাল ভাবে দ্রুত অ্যান্সারটা বের করব। আমার এখানে অ্যান্সার বের করাটা হচ্ছে সবচাইতে জরুরি, সেটা ক্যালকুলেটর হোক বা সেটা তুমি মনে করো যে নিয়ম অনুযায়ী করো, যেভাবেই করো। 7 নাম্বার প্রশ্ন, অর্থাৎ আমি যে 1 থেকে 6 পর্যন্ত বলেছি, এগুলো গ নাম্বার প্রশ্ন, অর্থাৎ আসার সম্ভাবনা সবচাইতে বেশি। আর ঘ নাম্বার যে প্রশ্নগুলো, ঘ নাম্বারে সাধারণত যে প্রশ্নগুলো আসে, যেরকম 67 বেজ হচ্ছে অক্টাল, এর সাথে 77 বেজ হচ্ছে অক্টালের পার্থক্য যোগের মাধ্যমে দেখা। পার্থক্য যোগ যখন বলে তখন 2 এর পরিপূরক ব্যবহার করতে হয়। তেমনি ভাবে নিচের প্রশ্নগুলো আমরা দেখব, সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা পদ্ধতির সাথে আবার বাইনারি একটা বেসমেন্টের 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ দেখাও। আবার আছে তোমার দশমিকের একটা বেসমেন্ট দেওয়া আছে 9 নাম্বার প্রশ্নে, এর সাথে আরেকটা দশমিকের বেসমেন্টের সাথে 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ দেখাও। 10 নাম্বারে যেখানে দশমিকের সংখ্যা পদ্ধতির একটা বেসমেন্টের সাথে অক্টালের একটা বেসমেন্টের 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ দেখা। 11 নম্বরে বলা হয়েছে যে সংখ্যা পদ্ধতি বাইনারি বেসমেন্ট আছে, এর সাথে দশমিক বেসমেন্টের সাথে কি করা, 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ দেখাও। এরপরে যেটা আছে সে দুইটাই হচ্ছে হেক্সাডেসিমাল, অর্থাৎ হেক্সাডেসিমালের সাথে হেক্সাডেসিমালের 2 এর পরিপূরক ব্যবহার করে যোগ দেখা। অর্থাৎ এই 12টি অঙ্ক তোমরা যদি ভালোভাবে বুঝে করতে পারো, আমি বলছি সংখ্যা পদ্ধতিতে যে কোনো ধরনের অঙ্ক আসুক তোমরা পারবে। তোমাদের যদি খুব ভালো রেসপন্স পাই, তাহলে আমি অবশ্যই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিব, খুব সহজে সমাধান করে দিব। তো সেই জন্য আমি বলবো যে তোমরা নিজেদের দিক থেকে তোমরা অবশ্যই আমাকে বা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবা, বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দাও, প্লাস ছোট ভাইদের কাছেও ছড়িয়ে দাও, যারা 2025 সালে এক্সাম দিবে তাদের কাছেও
এই সাজেশন গুলো পৌঁছে দিতে পারো। 2024 এবং 2025 সালের জন্য এই সাজেশন হচ্ছে সবচাইতে উপযোগী, সবচাইতে কার্যকরী। অর্থাৎ সংখ্যা পদ্ধতির জন্য আমরা এই ধরনের কাজগুলো বা এই ধরনের অঙ্কগুলো আমরা সলভ করব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে HTML। তো HTML এ আমরা যেটা করব, আমি প্রায় 10টা HTML দিয়েছি, যেখানে HTML1 এ একটা বক্সের মধ্যে অ্যাজ ইউ রাইট দিস এটা বোল্ড করা আছে। এটা একটা বোল্ড সেন্টেন্স, তাহলে আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে এটার জন্য। ইসরায়েল হ্যাজ এম্বার্কড অন দ্য ফাইনাল ফেজ অফ ইটস জেনোসাইড ওয়ার। এখানে দেখো ফেজের পরে যে জিনিসটা খালি রাখছে, আমি চাইলে কিন্তু এখানে লিখতে পারতাম, কিন্তু লিখি নাই। সো এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে বিআর। আর উপরে যে অ্যাজ উই রাইট দিস, এখানে আমাকে বি দিয়ে স্টার্ট করতে হবে, বি আবার ক্লোজ ট্যাগ ইউজ করতে হবে। অফ ইটস জেনোসাইডাল ওয়ার ইন গাজা, এই গাজাটা বাঁকানো আছে, এই বাঁকানোটাকে আমার আই দিয়ে স্টার্ট করতে হবে, আই দিয়ে ক্লোজ ট্যাগ করতে হবে। বোম্বিং রাফা, রাফাটা এখানে যেটা, সরি, গাজার ক্ষেত্রে আমরা যেটা করব, যেহেতু একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড বাঁকানো, তাহলে এইটার ক্ষেত্রে ইএম দিয়ে শুরু করব, ইএম দিয়ে শেষ করব। আর বোম্বিং রাফা, রাফাটা বোল্ড হওয়া সত্ত্বেও এটা একটা ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে, তাই স্ট্রং দিয়ে শুরু করব, স্ট্রং দিয়ে শেষ করব। Where more than a million Palestinians have been driven by repeated evacuations from the, এখানে the rest of the Gaza Strip, এটা আন্ডারলাইন। সো ইউ দিয়ে শুরু করে ইউ দিয়ে শেষ করব। টুডে we have nowhere left to go. সো এইখানটা দে হ্যাভ nowhere left to go, এটা আমরা আই দিয়ে শুরু করে আই দিয়ে শেষ করব। এটা হচ্ছে HTML1। এখান থেকে আমরা এই ক্লোজ ট্যাগ বা এই ট্যাগ গুলো আমরা শিখতে পারবো যদি আমরা এটা সলভ করতে পারি। HTML2 তে আমরা এখান থেকে শিখতে পারবো যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। আর প্রথম সেন্টেন্সটা কিন্তু একটু বড়, নিচের সেন্টেন্সটা তার তুলনায় ছোট। সো কোন সেন্টেন্স বড় থেকে ছোট হলে সেটার জন্য আমরা H1, H2, H3 ইউজ করে থাকি, সেটা এখানে ইউজ করতে পারবো। HTML3 তে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্টে এখানে বাংলাদেশের মধ্যে আরো 3টা আছে, ইন্ডিয়ার মধ্যে আরো 3টা আছে, তাহলে আমরা OL দিয়ে এই কাজটা করব, আর প্রত্যেকটা লিস্ট আইটেম আমরা এখানে কাউন্ট করব। HTML4 এ এটা সম্পূর্ণ আনঅর্ডার্ড লিস্ট, মানে UL দিয়ে আমার এই কাজটা কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে HTML5, HTML5 এ আমরা এখানে দেখতে পাচ্ছি সাকিব আল হাসান একটু মোটা, সো এটা হবে বোল্ড, অর্থাৎ বি দিয়ে শুরু বি দিয়ে শেষ। মুশফিকুর রহিম আন্ডারলাইন করা, ইউ দিয়ে শুরু ইউ দিয়ে শেষ। মাহমুদুল্লাহ, এটা আমাদের বাঁকানো, অর্থাৎ আই দিয়ে শুরু আই দিয়ে শেষ করতে হবে। যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, কিন্তু এটা কিন্তু স্টার্ট হয়েছে 3 থেকে, তাই আমি টাইপ 1 লিখে আমি স্টার্ট 3 ইউজ করতে হবে। সো এগুলো আমরা যারা পারি তারা সলভ করব, আর বেশি রেসপন্স পেলে আমি অবশ্যই এটা আমি নিজেই সলভ করিয়ে দিব। এরপর হচ্ছে HTML6 নর্মাল একটা টেবিল, এই টেবিল কিভাবে করতে হবে, অর্থাৎ যারা পারি তারা তো অবশ্যই এটা সলভ করতে পারবো। এরপর হচ্ছে HTML7, যেখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে আমার এখানে ইউজ করতে হবে রো স্প্যান, কল স্প্যান। তো এই বিষয়গুলো আমাকে ক্লিয়ার রাখতে হবে। তারপর হচ্ছে HTML8, HTML8 এ ফাঁকা যে ঘরগুলো আছে সেটা আমরা কিভাবে ইউজ করব। আবার google.com, এটা হচ্ছে ওয়েবসাইট, একটা হাইপার লিংক ইউজ করতে হবে, এইটা আমরা কিভাবে ইউজ করব। তারপর হচ্ছে HTML9, যেটা আমরা দেখতে পাচ্ছি একটা ছবি থাকবে, একটা ছবির নিচে আবার নামও দেওয়া আছে, ছবিটার হাইট 700 পিক্সেল দেওয়া আছে, ওয়াইড 500 পিক্সেল দেওয়া আছে, আবার বলা আছে ইউজিং দ্য ইমেজ ইন শোয়িং ওয়েব পেজ, অর্থাৎ আমাদেরকে এটা ওয়েব পেজে শো করবে কিভাবে সেটা দেখাইতে বলতেছে। লাস্ট হচ্ছে HTML10, যে আমরা টেবিলের মধ্যে যদি আমরা কখনো আনঅর্ডার্ড লিস্ট এবং অর্ডার লিস্ট ইউজ করি, সেটা আমরা এক্স্যাক্টলি কিভাবে ইউজ করব সেইটা আমরা ভালোভাবে এই HTML10 করার মাধ্যমে আমরা বুঝতে পারবো। অর্থাৎ
এই যে যে HTML 1 থেকে 10 পর্যন্ত বললাম, আশা করি এই 10টা HTML যদি আমরা কেউ করতে পারি, বুঝতে পারি, তাহলে যে কোনো ধরনের HTML আমরা সলভ করতে পারবো। আর এই HTML সলভ করার মাধ্যমে আমরা চাইলে কি করতে পারবো, যে কোনো ভাবে আমরা HTML এর পার্টটা কমপ্লিট করতে পারবো খুব ভালোভাবে। আর সংখ্যা পদ্ধতি থেকে আমি যেটা বলেছি সেটা যদি আমরা সলভ করতে পারি, তাহলে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যত ধরনের অঙ্ক আসুক না কেন সেটা সলভ করতে পারবো। তার মানে এই দুইটা পার্ট, এই অঙ্কগুলো এবং HTML গুলো সলভ করার মাধ্যমে আমি দুটা সৃজনশীলে 20-এ 20 পাবো। অর্থাৎ ক আর খ এর জন্য অবশ্যই তো অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে হবে, তার বিকল্প নেই। যদি 20-এ 20ও পাই, আর তিনটা সৃজনশীল যদি আমি অ্যাভারেজও লিখি, 3-7-21 আসলে আমার 41 নম্বর। আর MCQ 25টা থেকে অনায়াসে যে কারো 15টা হবে, তাহলে 41, 41 আর 15 অর্থাৎ 66। আর তোমাকে যদি সরি, 41 আর 15 হচ্ছে 56। তাহলে 56 তোমাকে প্র্যাকটিক্যালে যদি 25 দিয়ে দেয়, 81 নম্বর অর্থাৎ A+। খুব সহজ, A+ ICT তে পাওয়া খুব সহজ, কিন্তু একটু চিন্তা ভাবনা করে তোমাকে আগাতে হবে। আর যদি ভাবো যে না আমাকে বৃত্তি পেতে হবে, আমাকে 100 থেকে 90, 95, 96 নাম্বার পেতে হবে, তাহলে ভাই তোমাকে পুরো বইটাই ভালো করে পড়তে হবে, পুরো সিলেবাসটাই ভালো করে পড়তে হবে। সো তোমাদের সাথে আরো আলোচনা করব, আরো ক্লাস নিয়ে আলোচনা করব। যদি তোমাদের মনে হয় যে এই সাজেশনের এই জিনিসগুলোর অ্যান্সার দরকার, তাহলে অবশ্যই রেসপন্স করবা। বেশি বেশি রেসপন্স পেলে আমি অবশ্যই তোমাদের এই কাজগুলো কমপ্লিট করে দিব। ঠিক আছে, তোমাদের জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিবা, বেশি বেশি শেয়ার করে দিবা, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবা। তোমাদের কাছে রিকোয়েস্ট, যাতে চ্যানেলটা গ্রো করে সেই দিকটা তোমরা খেয়াল করবে। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।